সাতজন বন্ধু জঙ্গলের ভেতরে একটি পুরাতন বাড়িতে মজা করতে গিয়ে ট্যারট কার্ড খুঁজে পায়। এই ট্যারট কার্ড দিয়েই তারা তাদের রাশিফল দেখে ফেলে। এটা যেন তাদের কাল হয়ে দাঁড়ায়। তাদের রাশিফল তাদের চোখের সামনেই ঘটতে থাকে, সেই সাথে তারা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে থাকে। তারা কি আদৌ এই অভিশাপ থেকে মুক্তি পাবে? এমন একটি ভয়ঙ্কর ঘটনা নিয়েই আজকের মুভির এক্সপ্লেনেশন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে 2024 সালে মুক্তি পাওয়া ট্যারট মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আর কথা না পেরিয়ে মূল ভিডিও শুরু করি। গল্পের শুরুতে আমরা দেখতে পাই সাতজন বন্ধু, যারা ছিল লিসা, জেনি, জনি, মার্লিন, ম্যাডি, এমিলি এবং মার্কো। তারা জঙ্গলের ভিতরে একটি বাড়ি ভাড়া নিয়েছিল পার্টি করার জন্য, কারণ আজ লিসার জন্মদিন। তারা সাতজন সেখানে অনেক মজা করতে থাকে। একে অপরের সাথে গল্প করতে করতে এক পর্যায়ে তারা জানতে পারে জেনি এবং জনির সম্প্রতি ব্রেকআপ হয়ে গেছে। কথাটা সবাই জানার সাথে সাথে জনি সেখান থেকে অন্য একটি ঘরে চলে যায়। জনিকে সঙ্গ দেওয়ার জন্য মার্লিন তার সাথে চলে যায়। মার্লিন তাদের ব্রেকআপের কথা শুনে অনেক কষ্ট পায়, কারণ তারা সবাই চাইতো জেনি এবং জনি দুজনেই যেন একসাথে থাকে। এক সময় তাদের বিয়ার শেষ হয়ে যায়। এরপর তারা ঘরের বিভিন্ন জায়গায় বিয়ার খুঁজতে থাকে। সাধারণত এমন বাংলো বাড়িতে কোথাও না কোথাও বিয়ার পাওয়া যায়, কিন্তু বিয়ার খুঁজতে গিয়ে তারা আন্ডারগ্রাউন্ডে যাবার একটি দরজা খুঁজে পায়, যেটা কিনা তালাবদ্ধ ছিল। কিন্তু তারা তালা ভেঙে আন্ডারগ্রাউন্ডে ঢুকে পড়ে। এই ঘরে তারা কোনো রকমের বিয়ার তো পায় না, বরং এখানে জ্যোতিষবিদ্যা চর্চার বিভিন্ন রকমের যন্ত্রপাতি দেখতে পায়, যেগুলোকে দেখে তারা অনেক অবাক হয়ে যায়। কারণ এই আধুনিক সময়ে এসব কিছুর ব্যবহার নেই বললেই চলে। এক পর্যায়ে মার্লিন সেখানে একটি বই খুঁজে পায়, যেটি অনেক প্রাচীন ও অদ্ভুত ছিল। সেই বইটি তার বন্ধুদের দেখায় এবং জেনি বলে এই বইটি দিয়ে রাশি গণনা করা যায়। মূলত এই বইটি ছিল একটি ট্যারট বুক। এর মাধ্যমে যে কোনো মানুষের রাশিফল গণনা করা যেত। এই বইয়ের ভিতরে কিছু ভয়ঙ্কর ছবির কার্ডও ছিল। জেনি ছোটবেলায় রাশিফল গণনা করার বিষয়ে অনেক আগ্রহী ছিল এবং সে রাশিফল গণনা করতে পারত। এক পর্যায়ে সবার অনুরোধের কারণে জেনি এই বইয়ের মাধ্যমে তাদের রাশিফল গণনা করবে এমনটি জানায়। কিন্তু কি আছে তাদের ভবিষ্যতে, এটা জানতে তারা অনেক কৌতূহলী ছিল। এরপর তারা ঘরের সকল লাইট অফ করে দেয়। তারপর মোমবাতি জ্বালিয়ে জেনি রাশিফল গণনার কাজ শুরু করে দেয়। কিন্তু তখনই ঘরের মধ্যে তীব্র বাতাস বয়ে যায়। সাথে সাথেই জেনি সবাইকে বলে, কেউ আমাদের এটি করতে নিষেধ করতেছে, এই কাজটি আমাদের করা উচিত হবে না। কিন্তু লিসার অনুরোধের জন্য জেনি রাজি হয়ে যায়। সর্বপ্রথম জেনি লিসার রাশিফল গণনা করতে থাকে। জেনি লিসার জন্ম তারিখ শুনে বলে তার রাশি তুলা রাশি, আর তার সাইন ছিল একটা ডাইনির। তার রাশিফল মোতাবেকে সে খুব শীঘ্রই সফল হতে চলেছে। তবে সফলতার সিঁড়ি তাকে সাবধানে উঠতে হবে, কারণ অসাবধান হলেই সে মুখ থুবড়ে পড়ে যেতে পারে। তারপর রাশিফল গণনা করতে আসে ম্যাডি, যে ছিল মেষ রাশির, আর তার রাশিফল মোতাবেকে সে উত্তেজিত হলেই সিদ্ধান্তহীনতায় ভোগে। আর তার রাশির সাইন ছিল ঝুলন্ত মানব। এছাড়াও তার জীবনে অনেক ঝামেলা পোহাতে হতে পারে। তারপর আসে এমিলি। এমিলি ছিল কন্যা রাশির, আর তার সাইন ছিল একজন জাদুকরের। রাশিফল মোতাবেকে সে বুদ্ধিমতী এবং ধৈর্যশীল, কিন্তু জীবনে চলার পথে তাকে জাদুকরের জাদুর মতো ধোঁকায় পড়তে হতে পারে। তো যাই হোক, এরপর মার্লিন চলে আসে। মার্লিন ছিল বৃষ রাশির, আর তার সাইন ছিল একটি জোগাড়ের। তাছাড়াও রাশিফল মোতাবেকে সে খুব সাদাসিধা এবং বোকা প্রকৃতির মানুষ। বিপদে ভুল সিদ্ধান্ত নেয়া তার প্রকৃতিগত স্বভাব, তবে বন্ধুদের বিপদে আপদে সবার আগে হাজির হবে। এই কথা শুনে মার্লিন অনেক খুশি হয়ে যায়। এরপর আসে মার্কো, যে ছিল মরকট রাশির, আর তার সাইন ছিল ডেভিলের। রাশিফল অনুযায়ী শীঘ্রই তার আর্থিক অবস্থা ভালো হতে চলছে। সে সবাইকে মন থেকে ভালোবাসতে পারত, তবে জীবনে চলার পথে তাকে সবসময় সঠিক লাইনে থাকতে হবে। ভুল লাইনে চলে গেলেই তার বড় ধরনের ক্ষতি হতে পারে। এরপর জেনির কাছে ভাগ্য গণনা করতে আসে তার এক্স বয়ফ্রেন্ড জনি। জেনি খুব স্বাভাবিকভাবেই তার ভাগ্য গণনা করে জানতে পারে জনি সিংহ রাশির। সে সবসময় নিজের মতো করে চলতে পছন্দ করে, অন্য কারো কথা বিশ্বাস করে না। তবে তার এমন ডোন্ট কেয়ার স্বভাবের জন্য ভবিষ্যতে সে বিপদের সম্মুখীন হতে পারে।
আর জনির সাইন ছিল ফায়ার ডেভিলের। এসব কথা শুনে জনি বেশ রেগে যায় আর জেনিকে বলে, এতই যখন ভাগ্য গণনা করতে পারো তাহলে নিজের ভাগ্যটি গণনা করে দেখাও। এখন ফাইনালি জেনি নিজের ভাগ্য গণনা করতে গিয়ে দেখে সে ধনু রাশির আর তার সাইন ছিল মৃত্যু দেবতার। সে নিজের ভাগ্য গণনা করে জানতে পারে জীবনে প্রেমের অর্থই মৃত্যু। যাই হোক, তারা রাশিফল গণনা করে সেদিনের রাত ভালোভাবেই কাটিয়ে দেয়। পরের দিন সকালে তারা সবাই একসাথে নিজেদের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এক পর্যায়ে গাড়িতে পেট্রোল ভরার জন্য তারা একটি পেট্রোল পাম্পে থেমেছিল। সেখানে সৌভাগ্যবশত মার্কো একটি লটারিতে $700 পুরস্কার পেয়ে যায়। তারপর সবাই প্রচণ্ড খুশি হয়ে যায়। এরপর যে যার বাড়িতে চলে যায়। সেদিন রাতের বেলা লিসা তার জন্মদিনের পার্টি সম্পর্কে তার বান্ধবী এমিলির সাথে অনেক রাত অবধি ফোনে গল্প করছিল। কিন্তু তখনই সে হঠাৎ করে দরজার বাহিরে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনতে পায়। লিসা দরজা খুলে দেখতে পায় তার চিলেকোঠায় ওঠার সেই মইটি নিচে পড়ে আছে। তাই সে তার বান্ধবীর ফোন কেটে দিয়ে মইটি উপরে তুলে ঘরে ফিরে এসে আবার বান্ধবীর সাথে গল্প করতে থাকে। কিছুক্ষণ পর আবারও সেই মইটি নিচে পড়ার শব্দ হয়। এবার লিসা তার বান্ধবীকে কিছুক্ষণ পরে কল করবে বলে বাইরে বেরিয়ে আসে। সে মনে করেছিল তার হোস্টেলের বান্ধবীরা হয়তো তার সাথে প্রাঙ্ক করছে। তাই সে হাসতে হাসতে ময়ের উপরে উঠে ভয় পেয়ে যায়। সে দেখতে পায় চিলেকোঠায় তার চারপাশে মোমবাতি জ্বালিয়ে রাখা হয়েছে। শুধু তাই নয়, তার সামনে সেই ডাইনির ছবিওয়ালা কার্ডটি উপরে রয়েছে। আর তখনই সেই কার্ডের ডাইনিটি তার উপর হামলা করে দেয়, যার ফলে সে সোজা নিচে পড়ে যায়। প্রচণ্ড আঘাত পেয়ে নিজের জায়গা থেকে নড়তেও পারছিল না। আর এই সুযোগে চিলেকোঠা থেকে সেই ডাইনিটি মই দিয়ে আঘাত করতে করতে লিসাকে মেরে ফেলে। পরের দিন সকালবেলা তার বন্ধুরা যখন লিসার খবর জানতে পারে তখন তারা প্রচণ্ড কষ্ট পায়। তারা কেউই বিশ্বাস করতে পারছিল না তাদের বান্ধবী আর নেই। তারা ব্যাপারটা শুধুমাত্র একটি দুর্ঘটনা মনে করে নিজেদের বাড়িতে চলে যায়। শুধুমাত্র এমিলি রয়ে যায় জেনির কাছে, কারণ সে লিসার করুণ মৃত্যু মেনে নিতে পারছিল না। সে বিশ্বাসই করতে পারছিল না যে গতকাল সারা রাত তারা ফোনে গল্প করেছে আর আজকে তার বান্ধবী তার মাঝে নেই। এরপর সবাই নিজের বাড়িতে পৌঁছে গেলেও মার্কো তখন হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিল। ঠিক তখনই তার পিছনে রাশির সাইন, অর্থাৎ সেই ভয়ঙ্কর ডেভিল। কিন্তু এসব কিছু ইগনোর করে মার্কো রেল স্টেশনে চলে আসে। কিন্তু দুর্ভাগ্যবশত আজকের রাতের শেষ ট্রেন অলরেডি চলে গেছে। এজন্য সম্পূর্ণ স্টেশন ফাঁকা পড়েছিল। আর তখনই স্টেশনের চারদিকে লাইট অফ অন হতে থাকে। এক পর্যায়ে সেই ডেভিল মার্কের ওপর হামলা করে দেয়। মার্ক তখন প্রাণ বাঁচানোর জন্য চারদিকে দৌড়াতে থাকে এবং এক পর্যায়ে রেস্ট্রিক্টেড এরিয়াতে প্রবেশ করে। আর সেখানে সে নিজের মৃত্যুর খবর প্রকাশিত হওয়া একটি খবরের কাগজ দেখতে পায়। আর তার মনে পড়ে যায় রাশিফলের কথা। সে বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হয়েছে। কিন্তু ততক্ষণে সে ডেভিল মার্কোকে মারার জন্য ভয় দেখিয়ে একটি ভুল লাইনে ফেলে দেয়। আর সেই লাইনে আসা একটি ট্রেনের আঘাতে মার্কো সেখানেই মৃত্যুবরণ করে। আর এই ঘটনা জানার পর 5 বন্ধু রীতিমতো স্তব্ধ হয়ে যায়, কারণ পরপর 2 দিন তারা 2 জন বন্ধুকে হারিয়ে ফেলেছে। আর যথারীতি পুলিশ এসব জানতে পেরে ইনভেস্টিগেশন শুরু করে দেয়। কিন্তু পুলিশ দুর্ঘটনার কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না। 5 বন্ধু এক জায়গাতে বসে আলোচনা করতে থাকে আসলে তাদের সাথে হচ্ছেটা কি। এদের মাঝে মার্লিন তো মনে করেছিল তাদের বন্ধুদের মাঝে কেউ হয়তো তাদের এভাবে মেরে ফেলেছে। কিছুক্ষণের মধ্যেই যিনি বুঝতে পারে কাজটা তাদের কোনো বন্ধুর নয়, কারণ সে 2 বন্ধুর মৃত্যুর মাঝে একটি কমন প্যাটার্ন খুঁজে পায়। যেমন লিসার রাশিফলে ছিল তার সফলতার সিঁড়ি ওঠার সময় তাকে সাবধান হতে হবে, নয়তো সে মুখ থুবড়ে পড়বে। আর লিসা কিন্তু ময়ের সিঁড়ির সামনে মুখ থুবড়ে পড়েছিল। এছাড়াও মার্কোর রাশিফল অনুযায়ী তার আর্থিক অবস্থার উন্নতি হওয়ার কথা ছিল, আর সেও $700 লটারি জিতেছিল। শুধু তাই না, রাশিফল অনুযায়ী ভুল লাইনে চলে গেলে তার বিপদ হতে পারে বলা ছিল। আর সে ভুলবশত একটি ভুল লাইনে যাওয়ার ফলেই তার মৃত্যু হয়েছে। জেনে বুঝতে পারে কোনো না কোনো ভাবে তাদের রাশিফল গণনা করার কারণে এসব কিছু হচ্ছে। তারা সবাই ব্যাপারটা বুঝতে পারলেও জনি একাই তাদেরকে বলতে থাকে, দেখো আমাদের অন্য কিছু ভাবা উচিত। এসব আজগুবি জিনিস নিয়ে পড়ে থাকলে আমরা কখনোই আমাদের বন্ধুর মৃত্যুর রহস্য খুঁজে বের করতে পারবো না। কিন্তু বাকিরা সবাই জেনির কথা বিশ্বাস করে ফেলেছে। তারা তাদের সাহায্যের জন্য অনলাইনে ঘাটাঘাটি শুরু করে। এক পর্যায়ে তারা অ্যালমা নামের একজন মহিলার খোঁজ পায়, যিনি এসব জ্যোতিষবিদ্যায় অনেক পারদর্শী ছিলেন।
তার ফোন নাম্বারে যোগাযোগ করলে তার নাম্বারটি বন্ধ দেখায়, যার ফলে তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সেই মহিলার ঠিকানায়। এমন অবস্থাতেও জনি তাদের বারবার বলছিল, দেখো আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত এবং আমাদের পুলিশকে সাহায্য করা উচিত। কিন্তু বাকি বন্ধুরা তার কোনো কথা না শুনে এই মহিলাকে শুরু থেকে শেষ পর্যন্ত যা যা হয়েছে সবকিছু বলে। তারা আরও বলে, তুমি যদি আমাদের সাহায্য না করো তাহলে আমাদের হয়তো আরও করুণভাবে মৃত্যু হবে। মহিলাটি তাদের কাছ থেকে জেনে নেয় তারা কোন ধরনের বই খুঁজে পেয়েছিল, বইয়ের মধ্যে কি ধরনের কার্ড ছিল এবং সেই কার্ডে কি রকম ছবি ছিল। এসব ব্যাপারগুলো জানতে পেরে মহিলাটি বুঝে যায় এই ছেলেমেয়েগুলো খুব বড় একটা বিপদে পড়ে গেছে। সে তাদেরকে কিছু ঘটনা বলতে থাকে, যেমন 1951 সালে মেক্সিকো সিটিতে একটি বিয়েবাড়িতে 6 জন লোক তাদের রাশিফল গণনা করছিল। 48 ঘন্টা পরে সেই 6 জন লোক রহস্যজনকভাবে মারা গিয়েছিল। শুধু তাই না, 1969 সালে মেক্সিকোতে এভাবে আরও 8 জন মানুষ রহস্যময়ভাবে মারা গিয়েছিল। এছাড়াও 1979 সালে লন্ডন শহরে 7 জন বান্ধবী মিলে হাইকিংয়ে বেরিয়েছিল, আর তারাও নিজেদের রাশিফল গণনা করেছিল বলে 6 জনেই মাত্র 2 দিনের মধ্যে রহস্যজনকভাবে মারা যায়। তবে সৌভাগ্যবশত একজন সেদিন প্রাণে বেঁচে গিয়েছিল, আর সেই একজনই ছিল এই এলমা নামের মহিলাটি। কথাগুলো শুনে সবাই অবাক হয়ে গেলেও জনির কাছে এগুলো সব আজগুবি গল্প মনে হচ্ছিল, যেটা দেখে এলমা তাদেরকে বলতে থাকে যে আমি বেঁচে যাবার পর এটা খুঁজে বের করার চেষ্টা করে যাচ্ছি, শুধু আমি কেন সেদিন বেঁচে গেলাম। এই রহস্যময় বইয়ের ব্যাপারে খোঁজ খবর নিতে গেলে আমি জানতে পারি এক করুণ ইতিহাস। 1798 সালে হাঙ্গেরিতে বসবাস করত একজন মহিলা, যে কিনা খুবই নিখুঁতভাবে ভাগ্য গণনা করতে পারত। হাঙ্গেরির রাজপরিবারের পুত্রবধূ যখন গর্ভবতী হয় তখন সেই মহিলাকে তার ভাগ্য গণনার জন্য ডাকা হয়। তিনি ভাগ্য গণনা করে জানতে পারেন রাজপুত্রকে জন্ম দিতে গিয়ে বাচ্চা সহ মারা যাবে। এটা বলার সাথে সাথেই রাজা তাকে ভবিষ্যৎবাণী পরিবর্তন করার জন্য বলে দেন। সেই মহিলা তাদের বলে যে ভাগ্যের লেখা কখনো পরিবর্তন করা যায় না, যে কারণে রাজা সেই মহিলাকে কালো জাদুকর অপবাদ দিয়ে তার বাচ্চা সহ বের করে দেয় গ্রাম থেকে। কিছুদিন পর সন্তান জন্ম দিতে গিয়ে রাজার স্ত্রী মারা যায়। তখন রাগের বশবর্তী হয়ে রাজা সেই মহিলাটার বাচ্চা মেয়েকে ফাঁসি দিয়ে মেরে ফেলে। আর এই ঘটনার পর মহিলাটা নিজের সন্তান হারিয়ে এতটাই পাগল হয়েছিল যে সে কালো জাদু চর্চা শুরু করতে থাকে। সে নিজেকে মেরে নিজের আত্মাকে এই রাশিফলের বইয়ের মধ্যে বন্দি করে রাখে, আর মৃত্যুর আগে সেই রাজবংশের সকলের ভবিষ্যৎবাণী করেছিল, যার ফলে রাজবংশটাই নির্মমভাবে ধ্বংস হয়ে যায়। তারপর থেকে এই বইয়ের মাধ্যমে যারাই ভবিষ্যৎবাণী করেছে তারাই মারা গিয়েছে। 15 বছর আগে এই বইটি আমেরিকার এক ব্যবসায়ী বিক্রি করে দিয়েছিল, যার ফলে আমি খুঁজে পাইনি। তোমরা যদি বইটা আমার কাছে আনতে পারো তাহলে আমরা বইটিকে ধ্বংস করতে পারবো আর এই অভিশাপ থেকেও মুক্তি পেতে পারি। এই কথা শুনে সবাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সেই পুরনো বাড়ির উদ্দেশ্যে, কিন্তু রাস্তার মধ্যে তাদের গাড়িটি হঠাৎ বন্ধ হয়ে যায়। সেই সাথে চারপাশের পরিবেশ পরিস্থিতি দেখে তারা বুঝতে পারে সেই ঝুলন্ত মানব তাদের উপর হামলা করে দিয়েছে, যেটা দেখে ম্যাডি বুঝতে পারে এবার তার পালা। আর তার রাশিফল মোতাবেকে সে বিপদে পড়ার কারণে প্রচণ্ড সিদ্ধান্তহীনতায় পড়ে, আর সে তার বন্ধুদের কোনো কথা না শুনে সেখান থেকে পালানোর চেষ্টা করলে জেনি তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু ম্যারি কিছু না বুঝে দৌড়াতে থাকে। তার পিছে পিছে সেই ঝুলন্ত মানবও দৌড়াতে থাকে, আর কিছুক্ষণ পরেই সেই ঝুলন্ত মানব ম্যারির গলায় দড়ি দিয়ে তাকে ব্রিজের সাথেই ঝুলিয়ে দেয়, আর সে সেখানেই মারা যায়। এসব কিছু দেখে চার বন্ধু প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখনই রাশিফল মোতাবেকে মার্লিন বিপদের সময় একটি ভুল সিদ্ধান্ত নেয়। সে বলে, দেখেছো, আমরা একসাথে থাকলেও বেঁচে থাকতে পারবো না, এর থেকে ভালো আমি নিজেই নিজের বাড়িতে গিয়ে নিজেকে একটি তালাবদ্ধ ঘরে আটকে রাখি। এরপর সে কারো কথা না শুনে সে বাড়িতে যাচ্ছিল। তখনই তার পিছনে সেই রাশির সাইন অর্থাৎ সেই জোকার তার পিছু নেয়। মার্লিন প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে তার হোস্টেলের ভিতরে ঢুকে যায়, কিন্তু সেই জোকার তখনও তার পিছু ছাড়েনি। আস্তে আস্তে লিফট ভেঙে তার উপর হামলা করে দেয়। এদিকে বাকি তিন বন্ধু সেই পুরনো বাড়িতে পৌঁছে গিয়েছিল। তারা ইন্টারনেটে দেখেছিল কাঠগুলোকে আগুনে জ্বালিয়ে দিলেই বইটি নষ্ট হয়ে যাবে। তারা কাঠগুলোকে আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আগুন এই কাঠগুলোকে পোড়াতেই পারছিল না।
তাই তারা আবারও সাহায্যের জন্য এলমাকে ডেকে পাঠায়। আর কিছুক্ষণের মধ্যে এলমা নিজের যন্ত্রপাতি নিয়ে সেই পুরনো বাড়িতে আসে, আর সে নিজের মতো করে জ্যোতির্বিদ্যা প্রয়োগ করতে থাকে। সেই বইয়ে আটকে থাকা মহিলার আত্মার সাথে কথা বলার চেষ্টা করলে কিছুক্ষণের মধ্যেই সেই মহিলাটি চলে আসে। কিন্তু এলমা কিছু করার আগেই সেই জাদুকর মহিলার আত্মা এলমার রাশিফল পড়ে ফেলে, যার ফলে চোখের পলকে এলমা সেখানেই মারা যায়। আর এটা দেখে তারা 3 বন্ধু দৌড়ে পালানোর চেষ্টা করলেও দুর্ভাগ্যবশত এমিলি আলাদা হয়ে যায়, আর সে পৌঁছে যায় একটা জাদুকর স্টেজে। স্টেজটা সেই 19 শতকের পুরনো আমলের ছিল। যেহেতু তার রাশির সাইন ছিল একজন জাদুকর, তাই এলমা বারবার সেই জাদুকরে ধোকায় পড়ে যায়। আর এক পর্যায়ে সেই জাদুকর এলমাকে একটি বক্সে বন্দি করে আর তাকে করাত দিয়ে 2 ভাগে ভাগ করে ফেলে। এদিকে জনি এবং জেনি হাল ছেড়ে দিয়েছিল। তারা ভেবেছিল তারা হয়তো জন্মগতভাবে অভিশপ্ত। আর ততক্ষণে মৃত্যুদূত হামলা করেছিল জেনির উপর এবং ফায়ার ডেভিল হামলা করেছিল জনের উপর। কিন্তু এমন অবস্থাতেও জেনির মাথায় একটি বুদ্ধি আসে। সে বলে, এই বই দিয়ে যার রাশিফল পড়া হয় সেই অভিশপ্ত হয়ে যায়। তাহলে আমি যদি ওই জাদুকর মহিলার রাশিফল পড়ে ফেলি, তাহলে সে নিজে অভিশপ্ত হয়ে ধ্বংস হয়ে যাবে। জেনি অনেক কষ্টে জ্যোতিষী মহিলার রাশিফল পড়ে নেয়, যার ফলে সেই মহিলাটার আত্মা তাদের ওপর হামলা করতে আসলেও সে করতে পারে না। মহিলার রাশির সাইনও ছিল মৃত্যুদূত। ঠিক তখনই মহিলাটি তাদের চোখের সামনে ভয়ঙ্করভাবে ধ্বংস হতে থাকে, আর সেই সাথে অভিশপ্ত বইটিও সেখানে পুরে ছাই হয়ে যায়। তো ফাইনালি এত যুদ্ধের পরে জেনি আর জনি প্রাণে বেঁচে যায়, কিন্তু তাদের মাঝে রয়ে যায় প্রিয় বন্ধুদের হারানোর বিষাদ স্মৃতি। পরের সিনে আমরা দেখতে পারি যখন তারা 2 জন রাস্তা দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিল, ঠিক তখনই একটা গাড়িতে করে মার্লিন সেখানে এসে হাজির হয়। তোমাদের মতো তারা মার্লিনকে দেখে অনেক অবাক হয়, আবার অনেক খুশিও হয়। তোমরা নিশ্চয়ই ভাবছো মার্লিন কিভাবে ফিরে আসলো। আসলে সেদিন লিফটের মধ্যে তার আরেক বন্ধু এসে তাকে বাঁচিয়ে নিয়েছিল। আর রাশিফল অনুযায়ী বন্ধুদের বিপদে মার্লিন সবার আগে হাজির হবে বলা হয়েছিল। আর এই ঘটনার সাথে সাথেই এই গল্পটি শেষ হয়ে যায়। তো আজকের মুভি এক্সপ্লেনেশন কেমন লাগলো, আর সেই সাথে তোমাদের পছন্দের মুভি কোনটি সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।